হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে সেট 32 আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। আই হোপ ক্লাসটা তোমাদের খুবই ভালো লাগবে। আর ক্লাসটি যারা প্রতিদিন দেখো তাদের সকলকে বলবো ক্লাসে একটা লাইক করে দাও। আশা করবো ক্লাসটি তোমাদের খুবই হেল্পফুল হচ্ছে, তোমাদের হেল্প করছে ক্লাসটি, এবং এখান থেকে তোমরা অনেক প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে পারবে, যেগুলো তোমাদের পরীক্ষায় কেমন আসতে পারে এরকম ধরনের প্রশ্ন উত্তর। চলো আজকের ক্লাসটি শুরু করি। তার আগে বলে রাখি, আমাদের দ্য ওয়ে অফ সলিউশনে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপ, সেখানে যুক্ত হতে বলবে না। সমস্ত ভিডিও লিঙ্ক প্রথমেই পেতে। প্রথম প্রশ্ন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে তিনি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাষ্ট্রপতি কোনো যখন তিনি পদত্যাগ করতে চান, যদি চাই, তাহলে তিনি তার পদত্যাগপত্রটা কাকে জমা দেবেন? রাইট অ্যান্সার কি হবে বলো? রাষ্ট্রপতি আমাদের ভারতের সুপ্রিম, তিনি তো রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র জমা দেবেন উপরাষ্ট্রপতির কাছে। সিমিলারলি উপরাষ্ট্রপতি যাই যদি পদত্যাগ করতে, তাহলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? তিনি কিন্তু জমা দেবেন রাষ্ট্রপতির কাছে। ওকে, তো উপরাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন। শব্দের গতি কিসের মাপা বা পরিমাপ করা যায়? শব্দের গতিটা কিভাবে পরিমাপ করা যায়? ঘন্টা, ডেসিবেল, জুল আর তোমার মিটার পার সেকেন্ড। এইটা একদমই বেসিক প্রশ্ন। ঘন্টা এটা সময়ের একক, সময় একক মাপা হয়ে থাকে ঘন্টা, মিনিট, সেকেন্ড, এসব হচ্ছে সময় পরিমাপের একক। আর ডেসিবেল শব্দের বেগ মাপা হয়, এই শব্দের যে তীব্রতা সেটা পরিমাপ করতে ব্যবহৃত হয়, তাই তো? এখানে শব্দের গতিবেগ পরিমাপ করতে কি ব্যবহার হয়? সেটা হচ্ছে শব্দের গতিবেগ পরিমাপ করা হয়ে থাকে মিটার পার সেকেন্ড এই এককে, আর এটা তো হচ্ছে তাপের একক, জুল। নেক্সট, রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? রামবাম জলবিদ্যুৎ প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, এবং পশ্চিমবঙ্গের রামবাম নদীর উপরে এটা অবস্থিত। এবং এটা যদি বলা হয় পশ্চিমবঙ্গের রামবাম নদীর উপরে অবস্থিত এই জলবিদ্যুৎ প্রকল্পটি কোন জেলাতে অবস্থিত? রাইট অ্যান্সার হবে দার্জিলিং জেলাতে অবস্থিত। দার্জিলিং জেলাতে রামবাম অ্যান্ড সিদ্রাপং এর নামটা মনে রাখবে। সিদ্রাপং এটা আমাদের ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প, যেটাও কিন্তু দার্জিলিং এ অবস্থিত ছিল। চৌরি চৌরার ঘটনা কত সালে ঘটেছিল? চৌরি চৌরা ঘটনাটা কবে ঘটেছিল? চৌরি চৌরা আমাদের ভারতের ইতিহাসে একটা খুবই কিন্তু কালো দিন। এই দিনে তোমার অসহযোগ আন্দোলন যখন চলছিল, অসহযোগ আন্দোলন চলাকালীন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের কাছে চৌরি চৌরা নামক একটা স্থানে অসহযোগ আন্দোলনকারীরা শান্তিপূর্ণ সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল। তো শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে দেখাতে সেখানে পুলিশ এসে তাদের উপরে গুলি চালাতে শুরু করে, এবং ক্ষিপ্ত জনতা সেটা কিন্তু তার প্রতিবাদে অনেক থানা জ্বালিয়ে দেয় এবং অনেক হতাহত সেখানে হয়। সুতরাং এই দিনটা কিন্তু একটা খুবই কালো দিন ছিল। এই কারণে কিন্তু আবার গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। অসহযোগ আন্দোলনটা গান্ধীজি প্রত্যাহার করেছিল এই চৌরি চৌরার ঘটনার কারণে। এবারে মূল বিষয়টা হচ্ছে এটা কবে ঘটেছিল। রাইট অ্যান্সার হবে এটা 4 ফেব্রুয়ারি 1922 সালে চৌরি চৌরার ঘটনাটি ঘটে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা কবে ঘটেছিল এটা থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো 1922 সালে চৌরি চৌরার ঘটনাটি ঘটেছিল। মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম কি? পেশির নামের কথা বলা হচ্ছে। আমরা গতকালকের ক্লাসেই পড়েছিলাম মানবদেহে গুরুত্বপূর্ণ পেশি আছে। কতগুলি পেশি আছে বলেছিলাম তোমাদের? মানবদেহে কতগুলি গুরুত্বপূর্ণ পেশি আছে? মানবদেহে কতগুলি গুরুত্বপূর্ণ পেশি আছে? 630টি গুরুত্বপূর্ণ পেশি আছে আমি তোমাদের বলেছিলাম, যার মধ্যে 630টি পেশির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম পেশি কোনটি? সেটা হবে এস্টিপিডিয়াস নামক পেশি, যেটা হচ্ছে কর্ণে অবস্থিত। কর্ণ, মধ্য কর্ণে অবস্থিত একটা পেশি। আর কর্ণে আমরা জানি আছে তোমার হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম হাড় স্টেপিস, সেখানেই কিন্তু এটা অবস্থিত। এস্টিপিডিয়াস পেশি, যেটা কানের মধ্যে অবস্থিত। প্রতি বছর কোন তারিখে পালিত হয় জাতীয় কৃষক দিবস? জাতীয় কৃষক দিবসটা কবে পালিত হয় বলো?
রাইট অ্যান্সার এখানে হবে কি, জাতীয় কৃষক দিবসটা পালন করা হয় 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর এই দিনে জাতীয় কৃষক দিবস সারা ভারতে পালন করা হয়ে থাকে। আরেকটা জিনিস মনে রাখবে, এটা কার জন্মদিন হিসাবে পালন করা হয় বা কি কারণে পালন করা হয় 23শে ডিসেম্বর? এই দিনে আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী কার জন্মদিন? চৌধুরী চরণ সিং এর জন্মদিন। চৌধুরী চরণ সিং এর জন্মদিন, মনে থাকবে। তো চৌধুরী চরণ সিং এর জন্মদিন, তিনি আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার জন্মদিনেই পালন করা হয় থাকে জাতীয় কৃষক দিবস বা জাতীয় কৃষক দিবস 23শে ডিসেম্বর। শতকরা হিসাবে সবচেয়ে বেশি তফসিলি জাতির লোক বসবাস করে কোন রাজ্যে? তফসিলি জাতির লোক বসবাস করে থাকে কোন রাজ্যে সবচেয়ে বেশি? শিডিউল কাস্ট জনগণ সবচেয়ে বেশি কোথায় বসবাস করে? রাইট অ্যান্সার হবে কোথায়? এখানে অনেকে ভুল করে থাকে দুটো জিনিসে, একটা হচ্ছে শিডিউল ট্রাইব অ্যান্ড শিডিউল কাস্টের মধ্যে গুলিয়ে ফেলে। তফসিলি জাতির লোক সেটা আলাদা, আর তফসিলি উপজাতির লোক এটা আলাদা। কিন্তু তফসিলি উপজাতির লোক বললে সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে মিজোরাম। এখানে অনেকে ভুল করে মিজোরাম অ্যান্সার করবে, কিন্তু অ্যান্সারটা হবে না। মিজোরামে 94.4% হারে তফসিলি উপজাতির লোক বসবাস করে বা জনগণ। এখানে বেশিরভাগটাই হচ্ছে দেখো 94.4% মানে প্রায় 95% এখানকার জনগণ হচ্ছে তফসিলি উপজাতির জনগণ। এর পরবর্তী যেটা হচ্ছে সবচেয়ে বেশি তোমার তফসিলি জাতির লোক বসবাস করে কোথায়, সেটা হচ্ছে পাঞ্জাবে। পাঞ্জাবে 32% প্রায় এখানে তফসিলি জাতির লোক বসবাস করে থাকে। আর সবচেয়ে কম তফসিলি জাতির লোক বসবাস করে থাকে মিজোরামে। এখানে তফসিলি উপজাতির লোক সবচেয়ে বেশি বসবাস করে, কিন্তু তফসিলি জাতির লোক সবচেয়ে কম বসবাস করে থাকে এখানে। পরেরটা, প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রমণ করেন। প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন কে বলতো? আচ্ছা, প্রথম ভারতীয় হিসাবে কে করেছিল এটা? প্রথম ভারতীয় যিনি, এইভাবে পরীক্ষায় প্রশ্নটা থেকে থাকে, যিনি ইংলিশ চ্যানেল অতিক্রমণ করেন কে বলতো? অতিক্রম করেন। তিনি হচ্ছেন কে? মিহির সেন। মিহির সেন প্রথম ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। আর প্রথম মহিলা হিসাবে যিনি অতিক্রম করেছিলেন তিনি হচ্ছেন কে? আরতি সাহা। তিনি একজন বাঙালি সাঁতুরু ছিলেন, তিনি প্রথম অতিক্রম করেন। পরেরটা, পারমাণবিক শক্তি উৎপাদনে কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? আচ্ছা, পারমাণবিক শক্তি উৎপাদনে বিভিন্ন মৌলের ব্যবহার হয়ে থাকে, থোরিয়াম, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, এগুলো হচ্ছে পারমাণবিক শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে তোমার তেজস্ক্রিয় মৌল। এগুলোর খুবই স্বল্প পরিমাণ, যদি মানে কয়েক মিলিগ্রাম ইউরেনিয়াম থেকে কিন্তু প্রচুর শক্তি উৎপন্ন হতে পারে। আর আমরা দেখেছি সূর্যের মধ্যে হাইড্রোজেন, হিলিয়ামের দ্বারা কিন্তু প্রচুর শক্তি উৎপন্ন হয়ে থাকে। তেমনি এই পারমাণবিক মৌলগুলো, যেগুলো তেজস্ক্রিয় মৌল আছে, সেগুলো কিন্তু প্রচুর শক্তি উৎপন্ন করে। এই কারণে কিন্তু এগুলো তোমার হচ্ছে যে পারমাণবিক বোমা তৈরি করতে এগুলোর ব্যবহার হয়ে থাকে, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, এইগুলো। তো এখানে সঠিক উত্তর কি হবে? কোন ইউরেনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল, আমরা জানি। ইউরেনিয়ামের এখানে কোন আইসোটোপটিকে ব্যবহার করা হয়? ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো? ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92 হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর ইউরেনিয়ামের কোন আইসোটোপটিকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম 235।
ইউরেনিয়াম 235 এই আইসোটোপটিকে ব্যবহার করা হয়ে থাকে পারমাণবিক শক্তি উৎপাদন। শার্লক হোমস চরিত্রটির স্রষ্টাকে বা সৃষ্টি করেছিলেন কে? শার্লক হোমস এই চরিত্রটি, এটা একটা কি, এটা একটা কাল্পনিক কাল্পনিক গোয়েন্দা চরিত্র, ডিটেকটিভ। তো কাল্পনিক গোয়েন্দা চরিত্র শার্লক হোমস এই চরিত্রটির স্রষ্টাকে, সেটা হচ্ছে আর্থার কনান ডয়েল। ইনি হচ্ছেন একজন মার্কিন এই তোমার হচ্ছে যুক্তরাজ্যের অর্থাৎ ইংল্যান্ডের একজন, ইংল্যান্ড বলছে অ্যাকচুয়ালি ইউকে, ইউনাইটেড কিংডম, সেখানকার একজন চরিত্রিক বা একজন লেখক তিনি ছিলেন, নাট্যকার, গল্পকার তিনি ছিলেন। তিনি কাল্পনিক চরিত্রটি তৈরি করেছিলেন। জাকির হুসেন নিম্নের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আজকে যেটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে সকলে এটা কমেন্টে জানিয়ে যাবে। উস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্র বাজাতেন? একদমই সহজ প্রশ্ন, কিন্তু এটা তোমাদের করে গেলে খুবই কিন্তু ভালো হবে। আর যারা ক্লাসে যুক্ত হচ্ছে তারা একটু কমেন্টে জানাবে যে ক্লাসটি কেমন লাগছে। আর এরকম প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুবই পরীক্ষায় আসার চান্স থাকে, সুতরাং এই ক্লাসগুলো আর মিস করো না, প্রতিদিন ক্লাসগুলো দেখতে থাকো। সকাল 8টাতে তোমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে। আর আমাদের চ্যানেলে যারা যুক্ত হলে তারা একটা করে লাইক করে দেবে, ক্লাসে ফটাফট লাইক করে দেবে। পরের প্রশ্নটা দেখো, বৈসাদৃশ্যটি বেছে লেখো। এখানে বৈসাদৃশ্য কোনটি সেটা বাছতে বলা হয়েছে। অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ অ্যান্ড লাইপেজ, কোনটি এখানে আলাদা? এগুলো কি বলতো? এগুলো হচ্ছে এনজাইম, এনজাইম বা এগুলো হচ্ছে উৎসেচক। উৎসেচক বা এনজাইমের কাজ কি? এগুলো খাদ্যকে ডিকম্পোজ করে, খাদ্যকে ভাঙতে সাহায্য করে। খাদ্যের মধ্যে যে শর্করা থাকে, ফ্যাট থাকে, খাদ্যের মধ্যে যে তোমার হচ্ছে প্রোটিন থাকে, সেগুলোকে ভেঙে থাকে সাধারণত এই এনজাইমগুলো, তাই তো আমাদের হজমে সাহায্য করে থাকে এনজাইমগুলো। তো এনজাইমের মধ্যে কোন এনজাইমটি আলাদা? রাইট অ্যান্সার কি হবে? দেখো এখানে আমরা দেখি বিভিন্ন এনজাইম কিন্তু বিভিন্ন তোমার হচ্ছে খাদ্যের উপাদানকে ভঙ্গুর বা ভেঙে থাকে। যেমন এখানে অ্যামাইলেজ ভেঙে থাকে, কি বলতো? অ্যামাইলেজ হচ্ছে ফ্যাটকে পরিপাক করে, ফ্যাট পরিপাকে সাহায্য করে। এছাড়া এগুলো হচ্ছে মল্টেজ, সুক্রেজ, লাইপেজ, এই তিনটেই মনে রাখবে। এই সুক্রেজ, মল্টেজ এই তিনটেই তোমার শর্করা বা কার্বোহাইড্রেট তৈরিতে সহায়তা করে বা পরিপাক করে। ওকে, এগুলো কিন্তু কার্বোহাইড্রেটের সঙ্গে যুক্ত, এটা হচ্ছে ফ্যাট অ্যামাইলেজ। তো এখানে সঠিক উত্তর হবে আচ্ছা সরি 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 এক মিনিট, না না না, এখানে একটু ভুল হয়ে গেল, ঠিক আছে, একটু ঠিক করে নেবে। অ্যামাইলেজ নয়, লাইপেজটা অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, অ্যান্ড লাইপেজটা হচ্ছে তোমার ফ্যাট, এটা ফ্যাট না, লাইপেজটা ফ্যাট করে থাকে, লাইপেজটা হচ্ছে ফ্যাট পরিপাক করে। ওকে, এবারে ঠিক করে নিও, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ এগুলো হচ্ছে তোমার শর্করা পরিপাকে সহায়তা করে থাকে, কিন্তু এখানে লাইপেজটা ফ্যাট পরিপাক করে থাকে। ওকে, এবারে যেন ঠিক হয়ে যায়, একটু মানে অপশনটা ভুল হয়েছিল, ঠিক আছে। এবারে দেখো পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারা 17 বর্ণিত করে কোনটি? 17 বর্ণিত করে থাকে কোনটি? কোন বৃত্তি বা পেশা অবলম্বন, সমিতি গঠন, অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ এবং বিনা ব্যয়ে শিক্ষার অধিকার। তো ধারা 17 কিসের সঙ্গে যুক্ত? ধারা 17 যুক্ত হচ্ছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ। এটা একটা সাম্যের অধিকার, সমতার অধিকার, সাম্যের অধিকার। পরের প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল শৃঙ্গ, ডায়াবল শৃঙ্গ, কার নিকোবর, কোনোটিই নয়। রাইট অ্যান্সার হবে এখানে স্যাডেল শৃঙ্গ বা স্যাডেল পিক হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এটা 737 মিটার উচ্চতা বা উঁচু, এটা ওখানকার সবচেয়ে উঁচু স্থান। নিম্নের কোনটি পার্লামেন্টের ক্ষুদ্রতম অধিবেশন? পার্লামেন্টে সাধারণত 3 ধরনের অধিবেশন হয়, বর্ষাকালীন, শীতকালীন অ্যান্ড বাজেট অধিবেশন। এর মধ্যে কোনটি ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট অধিবেশন? পার্লামেন্টে অধিবেশন কে আহ্বান করে? আহ্বান কে করেন? অধিবেশন বলো।
রাষ্ট্রপতি আহ্বান করেন। পার্লামেন্টের যে সেশনগুলো হয়ে থাকে সেগুলো আহ্বান করে থাকে রাষ্ট্রপতি, আর সভাপতিত্ব কে করেন? সভাপতি হচ্ছে স্পিকার বা অধ্যক্ষ। ঠিক আছে, পরের এখানে সঠিক উত্তর হবে শীতকালীন অধিবেশনটা হচ্ছে সবচেয়ে ছোট অধিবেশন, আর সবচেয়ে বড় হচ্ছে বাজেট, বড় অধিবেশন সবচেয়ে। মাধবপুর মেলা হয় নিম্নের কোন রাজ্যে? মাধবপুর মেলা কোন রাজ্যে হয়ে থাকে? মাধবপুর মেলাটা কোন রাজ্যে হয়? এটা গুজরাট রাজ্যে হয় মাধবপুর মেলা। কাঁদানি গ্যাসের সংকেত কি? কাঁদানি গ্যাস যখন কোনো দেখবে কোনো প্রোটেস্ট হয় বা কোনো যখন একটা স্থানে কোনো গন্ডগোল দেখা যায় তখন কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সেখানে কাঁদানি গ্যাসের ব্যবহার করে, চোখ জ্বালা করে থাকে এবং এটা চোখে গেলে একদমই একটা অস্বস্তিকর অবস্থা হয়ে যায় এই কাঁদানি গ্যাসের কারণে। তো কাঁদানি গ্যাসগুলো পুলিশ ছুড়ে থাকে কোনো প্রোটেস্টকে রুখতে বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে জমায়েতকে হটাতে, এগুলো করা হয়ে থাকে। তো কাঁদানি গ্যাসের সংকেতটা কি? করো সকলে অ্যান্সার। কাঁদানি গ্যাসের সংকেত হচ্ছে H3CnO2, H3C 3 অণু হাইড্রোজেন CnO2, এটা হচ্ছে কাঁদানি গ্যাসের সংকেত। বড়দৈল সত্যাগ্রহ কবে সংগঠিত হয়? বড়দৈল সত্যাগ্রহ এটা একটা তোমার হচ্ছে কৃষক বিদ্রোহ ছিল, কৃষক বিদ্রোহ। এটা গুজরাটে শুরু হয়। এবং এখানে একটা রাজস্ব বিনিময় নিয়ে কিন্তু বিবাদ দেখা গেছিল ইংরেজ এবং আমাদের ভারতীয় কৃষকদের মধ্যে। তো তারা রাজস্ব দিতে অস্বীকার করে এবং এই বড়দৈল সত্যাগ্রহটি সংগঠিত হয় 1928 সালে। এবং এই সত্যাগ্রহটা যিনি নেতৃত্ব দিয়েছিলেন কে বলতো? নেতা কে ছিল? নেতা ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। তো সর্দার বল্লভভাই প্যাটেল তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই বিদ্রোহে। যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? কোনটি যোজনা কমিশনের পরিবর্তে কাজ করে থাকে বর্তমানে? যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন পঞ্চবার্ষিকী পরিকল্পনার নীতি যখন গ্রহণ করা হয় সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে যে বাস্তবায়িত করার জন্য কিন্তু যোজনা কমিশনের গঠন করা হয়েছিল বা প্ল্যানিং কমিশন। এটা গঠিত হয়েছিল কবে? প্ল্যানিং কমিশনটা গঠন হয় কবে? প্রথম রাইট অ্যান্সার কি হবে? প্ল্যানিং কমিশন ভারতে গঠন হয়েছিল 1950 সালে। মনে রাখবে 1950-এ প্ল্যানিং কমিশন গঠন হয়। পরবর্তীতে 2014 সালের আগস্ট মাসে এসে প্ল্যানিং কমিশনটাকে ইতি দেওয়া হয় বা প্ল্যানিং কমিশনটাকে বন্ধ করে দেওয়া হয়। দিয়ে পরবর্তীতে 2015 সালের 1 জানুয়ারি থেকে শুরু হয়েছিল নীতি আয়োগ। তো প্ল্যানিং কমিশনের উত্তরসূরি এই পূর্বসূরি তোমার হচ্ছে নীতি আয়োগের আগের যে কমিশন সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন হিসাবে ছিল। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক? ভারতের প্রাচীনতম বা ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি ছিল? হেভিস ন্যাশনাল পার্ক, জিম করবেট, গির ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা। আচ্ছা, প্রথমে এগুলো আমরা একটু দেখে নিই এগুলো কোথায় অবস্থিত। হেমিস হচ্ছে লাদাখে অবস্থিত, জিম করবেট হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। গির হচ্ছে গুজরাটে অবস্থিত। এবং প্রতিটা ন্যাশনাল পার্কের কিন্তু এক একটা তোমার হচ্ছে খাসিয়াত আছে, এক একটা কিন্তু এর
বৈশিষ্ট্য আছে বিশেষ, যেমন কাজিরাঙা এটা অসমে অবস্থিত এবং এখানে এক শৃঙ্গ গন্ডার খুবই কিন্তু বিখ্যাত, এক শৃঙ্গ গন্ডারের জন্য কাজিরাঙাকে বিখ্যাত হিসাবে ধরা হয়। যেমন গিরে গুজরাটের গিরে সিংহ সংরক্ষণের জন্য এটা বিখ্যাত, বা সিংহ এখানে দেখতে পাওয়া যায় বিশেষ করে। জিম করবেট এটা হচ্ছে প্রাচীনতম আমাদের ভারতের ন্যাশনাল পার্ক এবং এটা স্থাপিত হয় কবে, কমেন্টে সকলে জানাও। আমি হেমিসটা একটু বলে রাখি, হেমিস হচ্ছে আমাদের ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে হেমিস জাতীয় উদ্যান। আর জিম করবেট স্থাপিত হয়েছিল কবে? 1936 সালে স্থাপিত হয়েছিল জিম করবেট এই জাতীয় উদ্যানটি। পরেরটা হচ্ছে হিন্দু মেলা স্থাপিত করেন বা প্রতিষ্ঠা করেন কে? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? হিন্দু মেলা এটার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র এবং আমাদের জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বিভিন্ন সদস্যরা, যার মধ্যে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিল একজন অন্যতম সদস্য। তো এরা মিলে কিন্তু এই নবগোপাল মিত্রের সঙ্গে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। এটা প্রতিষ্ঠা হয় কবে বলতো? প্রতিষ্ঠা হয় কবে? পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসতেই পারে যে নবগোপাল মিত্র হিন্দু মেলা কবে প্রতিষ্ঠা করেছিলেন। তো মনে রাখবে 1867 সালে হিন্দু মেলা প্রতিষ্ঠা হয়েছিল। এছাড়া এই মেলার একটা অপর নাম ছিল, এটাও পরীক্ষায় আসে যে হিন্দু মেলার অপর নাম কি? এটার অপর নাম কি? অপর নাম হচ্ছে এটা চৈত্র মেলা। ওকে, চৈত্র মেলা হচ্ছে হিন্দু মেলার অপর নাম। টিডব্লিউএস একাডেমিতে বর্তমানে বিভিন্ন ব্যাচ চলছে, তোমাদের বেস্ট প্রিপারেশন দেওয়া হচ্ছে টিডব্লিউএস একাডেমি থেকে। তো যারা আমাদের টিডব্লিউএস একাডেমিতে ভর্তি হতে ইচ্ছুক তারা এই সমস্ত ব্যাচগুলো চেক আউট করতে পারো, তোমার পছন্দের বিভিন্ন ব্যাচ আছে সকলে। এখানে তোমরা ভর্তি হলে সোম থেকে শনি প্রতিদিন ক্লাস পাবে, লাইভ ক্লাস অ্যান্ড রেকর্ডের সমস্ত ধরনের ক্লাস তোমাদেরকে দেখার সুযোগ এখানে করে দেওয়া হয়েছে। কমপ্লিট করানো হবে প্রতিটা সিলেবাস, প্রতিটা সাবজেক্টের সিলেবাস যতটুকু এনাফ ততটুকু কিন্তু তোমাদের বেস্ট করে দেওয়া হবে, আর প্রতিটা ক্লাসের পিডিএফ পাবে। সো টিডব্লিউএস একাডেমি অ্যাপ চেক আউট করো এবং আজই ভর্তি হয়ে যাও আমাদের টিডব্লিউএস একাডেমিতে। WAP ফাউন্ডেশন 2.0, ANM GNM প্রভৃতি ব্যাচ আছে, এই ব্যাচগুলো তোমরা দেখতে পারো। পরের প্রশ্ন, লালদু হাওমা সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন? সম্প্রতি কয়েকটা রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছিল, এগুলো বাকিগুলো আমি তোমাদের বলেছি, যেমন রাজস্থানে ভজনলাল শর্মা, মধ্যপ্রদেশে মোহন যাদব, তারপরে হচ্ছে তোমার ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই, এগুলো তোমাদের করানো আছে, এগুলো বলা আছে। কিন্তু এই লালদু হাওমা ইনিও 2023 সালের শেষের দিকে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন একটা রাজ্যের। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি নিযুক্ত হয়েছিলেন? রাইট অ্যান্সার ইজ, আচ্ছা বলো তো ত্রিপুরার মুখ্যমন্ত্রী কি হবে? ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছে মানিক শাহ। মানিক শাহ হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আর মিজোরামের মুখ্যমন্ত্রী কে বর্তমান? তিনি হচ্ছেন কে বলো? মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী কে? কমেন্টে কি হবে? এটার মুখ্যমন্ত্রী হচ্ছে লালদু হাওমা, ইনি হচ্ছেন মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী। আর মিজোরামের রাজধানী কি? কমেন্টে সকলে জানাও, এটা এগুলো থেকে প্রশ্ন আসে, নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যের রাজধানীগুলো কিন্তু জানতে চায়। আচ্ছা, উত্তরাখণ্ডের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তার নামটা জেনে রাখো, পুষ্কর সিং ধোমি, ইনি হচ্ছেন উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী। আর নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী কে? নাগাল্যান্ডের কোহিমা রাজধানী এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে নেফিউ রিও। ইনি হচ্ছেন এখানকার মুখ্যমন্ত্রী। তো আমরা দেখলাম লালদু হাওমা ইনি হচ্ছেন মিজোরামের মুখ্যমন্ত্রী। কম্পিউটারের মনিটর কি ধরনের যন্ত্র? মনিটর কি ধরনের যন্ত্র? কম্পিউটারের হার্ডওয়্যার প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আউটপুট অ্যান্ড ইনপুট। দুই ধরনের হয়ে থাকে। ইনপুট যেগুলো দ্বারা আমরা কোনো সংকেত প্রেরণ করে থাকি কম্পিউটারকে, কোনো কিছু সেখানে আমরা প্রেরণ করি যখন, সেগুলোকে ইনপুট বলে থাকি। আর আউটপুট মানে যেগুলো আমরা
ফলাফল যেখানে দেখতে পাই বা ফলাফল যেখান থেকে আমরা জানতে পারি সেগুলোকে বলা হয়ে থাকে আউটপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসগুলোর মধ্যে যেমন আছে, ইনপুটের মধ্যে আছে মাউস, কিবোর্ড, সিপিইউ প্রভৃতি হচ্ছে, র্যাম রম প্রভৃতি হচ্ছে ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস কোনগুলো? যেখানে আমরা ফলাফল দেখতে পাই। যেমন একটা হচ্ছে মনিটর, মনিটরে আমরা ফলাফল দেখতে পাই। মোবাইল স্ক্রিন, ওটা ধরো একটা মনিটর, ওখানে তোমরা ফলাফল, এই যে প্রেজেন্টেশন এটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস। এছাড়া প্রিন্টার এগুলো হচ্ছে এক একটা আউটপুট ডিভাইস। সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইটটি হলো, ভারতে সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট কোন? ধোলাভিরা, হরপ্পা, রোপার, রাখিগাড়ি। সঠিক উত্তর হবে এখানে রাখিগাড়ি। এই সাইটটা হচ্ছে কোথায় অবস্থিত? হরিয়ানাতে অবস্থিত, এবং এটা ভারতে অবস্থিত সবচেয়ে বড় সাইট সিন্ধু সভ্যতা। হরিয়ানা রাজ্যে অবস্থিত রাখিগাড়ি, এটা মনে রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটা যেটা দেখব, দাঁত হলো একটি ড্যাশ সংক্রমণ। দাঁত কি জাতীয় সংক্রমণ? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া নাকি ছত্রাক? দাঁত হচ্ছে কি সংক্রমণ? দাঁত হচ্ছে একটা ছত্রাক সংক্রমণ, এটা একটা ছত্রাক। পূর্বঘাট ও পশ্চিমঘাটের সংযোগ স্থল হলো সান্দাকফু পর্বত, পালঘাট গ্যাপ, নীলগিরি পর্বত, আন্নামালাই পর্বত। ভেবে চিন্তে কমেন্টে সকলে অ্যান্সার করো, এটা কি? পূর্বঘাট ও পশ্চিমঘাটের সংযোগ স্থলকে বলা হয়ে থাকে কি? সেটাকে বলা হয় নীলগিরি। নীলগিরি হচ্ছে পূর্বঘাট পশ্চিমঘাটের সংযোগ স্থল। মহাভাষ্য মহাকাব্যের রচয়িতা হলেন কে? মহাভাষ্য একটা মহাকাব্য, এটার রচয়িতা গুণাঢ্য, পতঞ্জলি, নাগার্জুন, ভাস। আচ্ছা, এই সমস্ত ব্যক্তিদের নাম সম্পর্কে একটু জেনে রাখো। এরা সকলেই প্রাচীন যুগের লেখক ছিলেন। বিশেষ করে গুণাঢ্য, পতঞ্জলি, নাগার্জুন, এরা কিন্তু এক একজন তোমার হচ্ছে কুষাণ যুগ, কনিষ্কের কিন্তু সভাসদদের মধ্যে ছিল এরা। তো এরা কুষাণ যুগের এক একজন কিন্তু বিখ্যাত কবি বা সাহিত্যিক পণ্ডিত ছিলেন। যেমন গুণাঢ্য, ইনি রচনা করেছিলেন কি বলতো? গুণাঢ্য রচিত একটা গ্রন্থ হচ্ছে বৃহৎ কথা। তো বৃহৎ কথার রচয়িতাকে, সেটা হচ্ছে গুণাঢ্য। পতঞ্জলি, তিনি রচনা করেছিলেন মহাভাষ্য, ইনি কুষাণ যুগের একজন মহাপণ্ডিত ছিলেন। তো পতঞ্জলি মহাভাষ্য। নাগার্জুন মাধ্যমিক সূত্র আবিষ্কার, এই মাধ্যমিক সূত্র তিনি লিখেছিলেন। মাধ্যমিক সূত্রের লেখককে, তিনি হচ্ছেন নাগার্জুন। আর ভাস, তিনি কি লিখেছিলেন? স্বপ্ন বাসব দত্তা। স্বপ্ন বাসব দত্তার লেখক হচ্ছে ভাস। ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? ভিভিপ্যাট এটা কিসের সঙ্গে সম্পর্কিত? শিক্ষা মাধ্যম, সাধারণ নির্বাচন, মোবাইল পরিষেবা, মহাকাশ বিজ্ঞান। রাইট অ্যান্সার ইজ ভিভিপ্যাট। এটা হচ্ছে ভোটের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ নির্বাচন। এটা সম্পূর্ণ হচ্ছে ভি ফর ভোটার, ভি ফর ভেরিফাইড, পেপার অডিট ট্রায়াল। ভোটার ভেরিফাইড, পেপার অডিট ট্রায়াল, এটা হচ্ছে ভিভিপ্যাটের সম্পূর্ণ অর্থ। অর্থাৎ এটার মাধ্যমে তুমি কোথায় ভোট দিচ্ছ, এটার মাধ্যমে যাচাই করা যায়, তুমি নিজে দেখতে পাবে এটার মাধ্যমে। নিচের কোন স্থানীয় বায়ু তুষার ভক্ষক নামে পরিচিত? তুষার ভক্ষক কোনটিকে বলা হয়? তো তুষার ভক্ষক বলা হয়ে থাকে চিনুককে। আচ্ছা, চিনুক কোথায় প্রবাহিত হয়? এটা হচ্ছে প্রেইরি অঞ্চলে, আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের ঢালে এটা প্রবাহিত হয়। এবং প্রেইরি অঞ্চল যে তৃণভূমি অঞ্চল, সেখানে এটা কিন্তু এটা উষ্ণ শুষ্ক বায়ু হয়। এই বায়ুটার প্রকৃতি হচ্ছে উষ্ণ বায়ু, এটা উষ্ণ বায়ু। এবং এটা কি করে থাকে? ওই অঞ্চলে, প্রেইরি অঞ্চলে যে বরফগুলো জমে থাকে গাছে, সেগুলোকে ছড়িয়ে দেয়, বরফগুলোকে গলিয়ে দেয়। এই কারণে এটাকে তুষার ভক্ষক বা তুষার খাদক বলা হয়। অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়ে নির্মিত হয়েছিল? অজন্তা গুহা কোথায় বলতো? অজন্তা গুহা কোথায়? এটা মহারাষ্ট্রে অবস্থিত না? অজন্তা, ইলোরা, এলিফ্যান্টা, তিনটে মহারাষ্ট্রের গুহা।
গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য গুহা। তো এই অজন্তা গুহাটা কোন যুগে নির্মিত? গুহা চিত্রগুলি গুপ্ত যুগে নির্মিত। শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকার কি কে? শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? সঠিক উত্তর হবে এখানে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যাকারী। TWS একাডেমিতে বিভিন্ন ব্যাচ তোমরা চেক আউট করতে পারো। এএনএম, জিএনএম অ্যান্ড বিভিন্ন ব্যাচ চলছে আমাদের এখানে। প্রয়াস ব্যাচ, ক্লার্কশিপ মেনদের জন্য 25টা ব্যাচ। তো এখানে তোমরা ভর্তি হতে ইচ্ছুক হলে আমাদের TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো। ডাউনলোড করে তোমার নিজের নাম এনরোল করো। সেখানে বিভিন্ন কিন্তু আরও বিভিন্ন ফিচার্স আছে, শুধু পেইড ব্যাচের জন্য না, এমনি ফ্রি অনেকে এখানে টেস্ট দিতে পারবে। তারপরে এখানে তোমাদের বিভিন্ন ফ্রি ক্লাসও দেওয়া হয়ে থাকে। অবশ্যই TWS একাডেমিতে ডাউনলোড করো সকলে। আর যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ইনফরমেটিভ ক্লাস এখান থেকে পেতে। সকলে ভালো থাকবে এবং আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। টাটা।